ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস গেট নলেজের মধ্যে। আজকে আমরা সিটেটের ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। সেশন ডিসেম্বর 2024-এর। আমাদের হাতে সময় রয়েছে 2 and 10 days, 2 month and 10 days অলসো রয়েছে। তো আজকে থেকে আমাদের ক্লাস আরম্ভ হয়ে গিয়েছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর অনেকে ওয়েট করছেন, আমাকে ফোন দিয়েছেন বারবার যে স্যার আপনি কখন থেকে সিটের ক্লাস আরম্ভ করবেন। লাস্ট সেশনের মধ্যে শুধুমাত্র আমাদের হাতে সময় ছিল 1 month। 1 monthের মধ্যেও স্টাডি করে আমরা অনেকে 100+ মার্কস ক্যারি করেছেন। তাই এখন অনেকে ফোন করে বলছেন স্যার যদি আপনি স্টাডি করতেন ভালো হতো। তো আমি আজকে থেকে স্টার্ট করে নিলাম। পূর্বে এডিআরের ব্যস্ততা ছিল, এখন এডিআরের ব্যস্ততা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর আজকে থেকে আমাদের সিটের ক্লাস হবে। তো আজকে আমরা বিলকুল বেসিক, যারা কখনও সিটের সম্পর্কে কোনো নলেজ গ্যাদার করেনি বা সিটের যে সম্পর্কে কিছু জানেন না, অথবা বলতে পারি কখনও সিটের এক্সাম দেননি, ওনাদের জন্য ওনারা যদি ওয়াচ করেন বিলকুল সিটের সম্পর্কে কোনো ধরনের ডাউট থাকবে না, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটি গড়ের ফাউন্ডেশন হচ্ছে মেইন। যদি একটি গড়ের ফাউন্ডেশন আপনারা স্থাপন করেন, এই ফাউন্ডেশন ডিপেন্ড করবে, ফাউন্ডেশনের উপরে ডিপেন্ড করে গড়টি আসাম টাইপ হবে অথবা আরসিজি বিল্ডিং হবে। তারপর আরসিজি বিল্ডিংয়ের মধ্যেও ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে কয়টি ফ্লোর হবে তা ডিপেন্ড করে। তো আজকের ক্লাসটি হচ্ছে ফাউন্ডেশনের মতো বিলকুল ফান্ডামেন্টাল ক্লাস, বেসিক ক্লাস। আজকের ক্লাসের মধ্যে আমরা কি কি দেখব, কি কি বিষয় নিয়ে আলোচনা করব, কোন কোন টপিক ক্লিয়ার করব, কোন কোন সাবজেক্ট ম্যাটার আমরা আজকে জানবো তা প্রথমে দেখব, তারপরে কে আমরা অগ্রসর হব। তো প্রথমে আমরা ক্লাসটি আরম্ভ করি। দেখতে পাচ্ছেন নাম্বার 1 পয়েন্ট, আমি 4টি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। এই 4টি পয়েন্ট হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে অ্যাবাউট সিটেট। সিটেট সম্পর্কে আমরা জানবো। সিটেট কি, সিটেট দ্বারা কী কী স্কোপ পাওয়া যায়, কারা এলিজিবল রয়েছেন, সিটেট পাস করলে কি হবে, সিটেট কোন কোন এলিমেন্টারির জন্য আপার প্রাইমারির জন্য কী কী সিস্টেম রয়েছে, কতটা কোয়ালিফিকেশনের প্রয়োজন তা নিয়ে বিলকুল আলোচনা করব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের অ্যাবাউট সিলেবাস, অর্থাৎ সিলেবাস নিয়ে আলোচনা করব। সিটেটের সিলেবাস কি, 2টি পেপার রয়েছে, পেপার 1 পেপার 2, তার মধ্যে কী কী সিলেবাস হবে, মার্কস কী হবে, সবটুকু নিয়ে আলোচনা করব। আর নাম্বার 3 হচ্ছে সাবজেক্ট অ্যানালাইজ করব। সাবজেক্ট অ্যানালাইজ কি, যে আমরা লাস্টের 2টি এক্সাম নিয়ে আলোচনা করব। আমি আপনাদের জন্য ডাটা ম্যানেজ করে রেখেছি আপনাদের জন্যই শুধু, যে লাস্ট 2024-এর জানুয়ারি মান্থে যে এক্সামটি হয়েছিল, এই এক্সামের মধ্যে এই সিলেবাসের মধ্যে দেখেন আমরা স্মার্ট লেবার করব। যদি স্মার্ট লেবার করেন ডেফিনেটলি রেজাল্ট আসবে। প্রথমত আমরা সিলেবাস জানবো, সিলেবাসের মধ্যে রয়েছে সাবজেক্ট জানবো, সাবজেক্টের মধ্যে রয়েছে টপিক জানবো। এরপর টপিকের মধ্যে রয়েছে ইম্পর্টেন্ট টপিক, যেগুলো এক্সামের মধ্যে এসেছিলো, এই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ লাস্ট জানুয়ারি সেশন অ্যান্ড জানুয়ারির যে 2024-এর যে জুলাই সেশন রয়েছে, এই 2টি সেশনের মধ্যে কোন কোন পয়েন্ট থেকে কতটা মার্কস এসেছিলো সবটুকু আলোচনা করব আমরা এই 3rd পয়েন্ট সাবজেক্ট অ্যানালাইসের মধ্যে। আর 4th পয়েন্ট হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, সবার জন্য ইম্পর্ট্যান্ট, প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, যা আমি অনেকটা সাইকোলজির বুক স্টাডি করে এসকে মঙ্গলের বুক রয়েছে, ডক্টর RS আগরওয়ালের বুক রয়েছে, আর গুপ্তার বুক রয়েছে, আরও বিভিন্ন পাবলিশারের বিভিন্ন রাইটারের বুক রয়েছে, সাইকোলজির বুক স্টাডি করে তার থেকে আমি 9-10টি পয়েন্ট আপনাদের জন্য নিয়ে আসবো, যে পয়েন্টগুলো জানলে যে কোনো কম্পিটিটিভ এক্সাম ফার্স্ট অ্যাটেম্পটের দ্বারা ক্র্যাক করতে পারবেন, তা আমার 100% গ্যারান্টি থাকবে। এই জন্য এই সর্বশেষ ক্লাসের শেষের দিকে আলোচনা করব টিপস টু ক্র্যাক সিটেট ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প। টিপসগুলো আলোচনা করব যে কীভাবে আপনারা ফার্স্ট অ্যাটেম্পটের মধ্যে সিটেট ক্র্যাক করবেন। অনেকে আমাকে ফোন করে বলেছেন স্যার আমরা ফার্স্ট অ্যাটেম্প সেকেন্ড অ্যাটেম্প দিয়েছি, কিন্তু মার্কস আমরা পাস করতে পারিনি, অর্থাৎ 90 পাইনি। কিন্তু আশা করি যদি আপনারা আমার সঙ্গে থাকেন, আর এই 2 মান্থ স্টাডি করতে হবে না, অনলি 1.5 মান্থ স্টাডি করব। পরবর্তী সময়ে আপনারা কি করবেন, রিভিশন করবেন, আমি সবটুকু স্ট্র্যাটেজি আপনাদেরকে বলে দেবো, ডেফিনেটলি আপনারা ক্র্যাক করবেন। আমি নিজে 3 টাইম সিটেট কোয়ালিফাইড, তো এই জন্য আপনাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। 100% আপনারা উপকারে আসবে। এবং আমাদের বরাকবেলির মধ্যে কোনো বাংলা সিটেট চ্যানেল নেই, সিটেটের কোনো গাইড দেওয়া হয়নি, কোনো পেডাগজি পড়ানো হয়নি। আর মেন হচ্ছে পেডাগজি, দেখবেন আলোচনার মধ্যে আসবে, পেডাগজি যদি বাংলাতে বুঝে যান তাহলে ডেফিনেটলি সিটেট পাস করতে আপনাকে কেউ রুখতে পারবে না, ডেফিনেটলি আপনার সিটেট ক্র্যাক হবে, ক্লিয়ার হবে। আর এরপর আমরা আলোচনা করব যে সর্বশেষ পয়েন্ট, তার এই জায়গায় লিখিনি আমি, পয়েন্টটি হচ্ছে যে
কেন মানুষরা সিটেটকে ভয় পায়, কেন ফেল করে, কেন পাস করতে পারে না? অর্থাৎ অনেক 30 লাখ 28 লাখ এইভাবে কী করেন এক্সাম অ্যাটেন্ড করেন, বাট অনলি 2.5 অর্থাৎ 2 অথবা 3 লাখ কী করেন পাস করেন। কেন পাস করেন, কারা পাস করে আর কারা ফেল করে তা নিয়ে সর্বশেষ আলোচনা করব। তো আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। নিশ্চয়ই বুঝে নিয়ে গিয়েছেন কতটা ইম্পর্টেন্ট। যেভাবে বিল্ডিংয়ের ফাউন্ডেশন ইম্পর্টেন্ট, সেম সিটেটের জন্য আমি মনে করি এই ক্লাসটি সব থেকে ইম্পর্টেন্ট। এই ক্লাসটি বোঝার পর আপনার জার্নি শুরু হবে, আর এইভাবে জার্নি করে করে আপনি একদিন সাকসেসের মধ্যে চলে যাবেন, আপনার ড্রিম সম্পূর্ণ হবে। তো নাম্বার 1 আমরা জানবো অ্যাবাউট সিটেট। সিটেট সম্পর্কে জানি। দেখেন আমার কথাগুলো ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আপনারা বোঝার চেষ্টা করবেন। আমার প্রতিটা ক্লাসের মধ্যে কনসেপ্ট হচ্ছে মেইন। আমি আপনাদের সাথে আলোচনা করব যাতে এই আলোচনার দ্বারা আপনাদের প্রতিটা ডাউট, প্রতিটা কোয়ারি, প্রতিটা কোয়েশনের জবাব পেয়ে যান, কোনো ডাউট না থাকে, কোনো প্রকার ডাউট না থাকে। নাম্বার 1 আমরা জানি যে সিটেটের ফুল ফর্ম আমরা সবাই জানি। সিটেট হচ্ছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। দেখতে পাচ্ছেন, সি ফর সেন্ট্রাল, টি ফর টিচার, ই ফর এলিজিবিলিটি আর টি ফর টেস্ট। যদি আপনি টিচিং করতে চান, টিচিংয়ের ফিল্ডে যেতে চান, তাহলে যে কোনো কেউ যদি টিচিং করতে চায় তাহলে ওই ব্যক্তি বা ওনার সিটেট অথবা স্টেট টেট যে রয়েছে, প্রতিটি স্টেটের মধ্যে ইন্ডিভিজুয়াল টেট হয়। আমাদের আসামের মধ্যে স্টেট হয়, তাকে আমরা টেট বলে থাকি বা অনলি টেট বলে থাকি। প্রতিটি স্টেটের মধ্যে টেট রয়েছে, পাস করতে হবে, অথবা এইচএস লেভেল গিয়ে আপনাকে পাস করতে হবে, বা যদি আপনি গ্র্যাজুয়েশন লেভেলে টিচার হতে চান, প্রফেসর হতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, মাস্টার ক্র্যাক করে পিএইচডি করতে হবে, নেট কোয়ালিফাইড করতে হবে, তারপর আপনি গিয়ে কী করতে পারবেন, প্রফেসর হতে পারবেন। কিন্তু প্রাইমারি লেভেল, এলপি লেভেল, হাই স্কুল অবধি পর্যন্ত টেট সিস্টেম রয়েছে। এই টেট এক্সাম পাস করতে হবে। আর টেটের ফুল ফর্ম হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট। তো সিটেট যেহেতু আমরা নিয়ে আলোচনা করব, সিটেট কি, সিটেট কারা এলিজিবল রয়েছে সিটেট দেওয়ার জন্য। নাম্বার 1 কথা, আমরা যদি প্রাইমারি স্কুলের কথা ভাবি, প্রাইমারি স্কুল হচ্ছে ক্লাস 1 2 বা কেজি 1 to 5 অবধি পর্যন্ত। এই প্রাইমারি স্কুলকে আমরা এলপি স্কুল বলে থাকি। যদি কেউ অনলি এইচএস পাস করে, হায়ার সেকেন্ডারি পাস করে, প্রফেশনালের কোর্স রয়েছে, যেমন প্রফেশনাল কোর্স ডিএলএড রয়েছে, এইচএস করার পর ডিএলএড করা যায়। যদি আপনারা ডিএলএড কমপ্লিট করে নেন, এসসিআরডি থেকে পূর্বে যারা করেছিল এনআইএস থেকে তা ইনক্লোজ হয়ে গিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। সো আপনারা যদি এসসিআরডির আন্ডারে কী করেন, ডিএলএড কমপ্লিট করেন, ডিএলএডে স্টাডি করেন, তাহলে ডেফিনেটলি আপনারা এলিজিবল সিটেট দেওয়ার জন্য। নাম্বার 1 কথা, কখন দিতে পারবেন, আপনি যখন ডিএলএড পাস করবেন তা নয়, ডিএলএডে অ্যাডমিশন হয়ে যাবেন, আপনি এক্সাম দিতে পারবেন। বিভিন্ন স্টেটের মধ্যে তা এলিজিবল হিসাবে ধরে নেওয়া হয়। কিন্তু আমাদের আসামের মধ্যে আপনি যখন সিটেটের তখনও দিতে পারবেন যখন আপনি ডিএলএডের ফাইনাল ইয়ারে স্টাডি করছেন, অর্থাৎ 1 ইয়ার আপনার কমপ্লিট করতে হবে, তারপর আপনি এক্সাম দিতে পারবেন। নাম্বার 1 কথা, এই যে এক্সাম দেবেন আপনি সিটেটের, তা হবে পেপার 1, যাকে এলপি লেভেল বলা হয়। এলপি লেভেল যে এক্সামটি হয় তা হচ্ছে পেপার 1। পেপার 2 হচ্ছে এমই লেভেল। এমই লেভেল যদি এক্সাম দিতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনার গ্র্যাজুয়েশন ক্লিয়ার হতে হবে। আর গ্র্যাজুয়েশনের পর হয়তো আপনি বিএড করতে হবে, না হয় ডিএলএড করতে হবে। আমরা জানি গ্র্যাজুয়েশনের পর বিএড করা হয়। আর যদি বিএডে চান্স না পান তাহলে ডিএলএড করে নেন। আপনি ডিএলএডের দ্বারা কী করতে পারবেন, ডিএলএড যদি কমপ্লিট হয়ে যায় আপনি এইচএস অ্যান্ড ডিএলএড দিয়ে এলপিতে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড গ্র্যাজুয়েশন অলসো রয়েছে, তো গ্র্যাজুয়েশন অ্যান্ড ডিএলএড দিয়ে আপনি এমইতেও অ্যাপ্লাই করতে পারবেন। এখন যারা গ্র্যাজুয়েশন করে বিএড করবেন ওনারা শুধু এমইর এক্সাম দিতে পারবেন, এলপি পারবেন না। কিন্তু যারা গ্র্যাজুয়েশন করে ডিএলএড করবেন ওনারা এলপিতেও এক্সাম দিতে পারবেন অ্যান্ড অলসো এমইতেও এক্সাম দিতে পারবেন। এলপিতে কীভাবে দেবেন, এইচএস অ্যান্ড ডিএলএড দিয়ে, আর এমইতে যখন অ্যাপ্লাই করবেন তখন গ্র্যাজুয়েশন অ্যান্ড ডিএলএড দিয়ে করতে পারবেন। তো আশা করি এতটুকু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখি এই যে সিটেট পাস করার পর বা সিটেটটি যখন পাস করবেন, পাস করলে কী কী স্কোপ রয়েছে, সুযোগ সুবিধা কী কী রয়েছে। নাম্বার 1 কথা হচ্ছে, আপনি যদি সিটেট পাস করেন তাহলে যে রিনিউয়েবল বা ভালো যে প্রাইভেট ইনস্টিটিউশনসগুলো রয়েছে এই ইনস্টিটিউশনগুলোর মধ্যে উইদাউট ডেমনস্ট্রেশনে আপনাকে অ্যাকসেপ্ট করবে যে টিচার হিসাবে আপনি টিচিং করতে পারবেন। নাম্বার 2 কনসেপ্ট হচ্ছে, যখন সিটেট আপনি পাস করবেন তখন সেন্ট্রাল থেকে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে ডিজিলকারের মাধ্যমে। সার্টিফিকেটটির ভ্যালিডিটি থাকবে লাইফ টাইম। আপনি যে কোনো সময় সার্টিফিকেট কাজে লাগাতে পারবেন। আপনি এই সার্টিফিকেট দিয়ে কী কী অ্যাপ্লাই করতে পারবেন,
আপনি সেন্ট্রালের জব করতে পারবেন, সেন্ট্রালের টিচিংয়ের জব করতে পারবেন। সেন্ট্রালের টিচিংয়ের জব কি রয়েছে? নাম্বার 1 নবোদয়ের মধ্যে আপনি জব করতে পারবেন। নাম্বার 2 কেন্দ্র বিদ্যালয়ের মধ্যে আপনি জব করতে পারবেন। এই সিটেট এক্সামটি কেন্দ্র বিদ্যালয় বা নবোদয় যেগুলো রয়েছে বা রেলওয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের স্কুলস রয়েছে, সৈনিক স্কুলস রয়েছে, এই স্কুলগুলোর মধ্যে সিটেটকে একটি কোয়ালিফাইং এক্সাম বলে ধরা হয়। পরবর্তী সময় ওনাদের একটি এক্সাম রয়েছে, কেবিএস এর কেন্দ্র বিদ্যালয়ের কেবিএস বলে এক্সাম রয়েছে, নবোদয়ের এনবিএস বলে এক্সাম রয়েছে। এইভাবে সৈনিক স্কুল, রেলওয়ের আলাদা আলাদা স্কুল রয়েছে, স্কুলের এক্সাম দিতে হয়, রিক্রুটমেন্ট আসে, এক্সামে আপনি অ্যাটেন্ড করবেন। তখন এক্সাম যদি ক্র্যাক হয়ে যায় ডেফিনেটলি আপনি কী করতে পারবেন? টিচার হতে পারবেন। আর যদি সেন্ট্রালের কোনো জব হয় তাহলে বেসিক আপনার স্যালারি হবে 45 থেকে 50,000 থেকে স্টার্ট হবে। নাম্বার 1 নাম্বার 2 কনসেপ্ট। তারপর সিটেট যখন আপনি পাস করবেন তখন অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে কোনো স্টেটের মধ্যে এজ এ টিচার হিসাবে টিচিং করতে পারবেন। পার্টিকুলারলি আমাদের আসামের মধ্যে প্রেজেন্ট সময়ে পূর্বে 2021-এর পূর্বে সিটেট বন্ধ ছিল, আসাম টেট দিয়ে রিক্রুটমেন্ট দেওয়া হতো, কিন্তু আসাম টেট নেওয়া হচ্ছে না এবং অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সিটেটকে যে যারা সিটেট পাস করবে তারা আসামের মধ্যেও জব পাবে এবং আসামের যখন রিক্রুটমেন্ট দেওয়া হবে তখন আপনি সিটেট দিয়ে কী করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন এবং এজ এ টিচার হিসাবে আসামের মধ্যে টিচিং করতে পারবেন। এবং অন্যান্য যে স্টেটস রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে 28টি স্টেটস রয়েছে অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, এই টেরিটরিজ মধ্যেও আপনি টিচিং করতে পারবেন যদি কোনো স্পেশাল ক্রাইটেরিয়া না থাকে পার্টিকুলার কোনো স্টেটের জন্য। যেমন ত্রিপুরার মধ্যে করতে পারবেন, ত্রিপুরার মধ্যে যদি কোনো রিক্রুটমেন্ট আসে আর সবার জন্য যদি ওপেন করে দেওয়া হয় তাহলে আপনি এজ এ আসামের বাসিন্দা হয়ে ত্রিপুরাতে গিয়েও জব করতে পারবেন যদি সিটেট কোয়ালিফাইড করেন। আর যদি টেট অর্থাৎ স্টেট লেভেলে যদি আপনি একটি টেট কোয়ালিফাইড করেন তাহলে শুধুমাত্র যে স্টেটে কোয়ালিফাইড করবেন ওই স্টেটের আন্ডারেই আপনাকে জব করতে হবে। তো আশা করি আপনাদের এতটুকু যা ডাউট ছিল ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আরেকটি কথা হচ্ছে, এই যে সিটেট রয়েছে তা বছরে 2 বার কন্ডাক্ট করানো হয়, এই বছর 3 বার হয়ে যাবে, কেননা এই বছর ডিসেম্বরের পর জানুয়ারিতে আসার কথা 1 মাস পূর্বে দিয়ে দিয়েছে। তা সবার জন্য কিন্তু একটি গুড লাক, ভালো অপরচুনিটি আমি মনে করি, যেহেতু মার্চ এপ্রিলে রিক্রুটমেন্ট আসছে। যদি আপনারা ডিএলএড বিএড পাস হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি ভালো করে স্টাডি করেন এবং ভালো করে স্টাডি করে সিটেটটি কী করেন? ক্র্যাক করেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে রিক্রুটমেন্ট আসবে, মেতে কী হবে? মেরিট লিস্ট আসবে, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, জব হয়ে যাবে। তো এই হচ্ছে আমার সিটেট থেকে যা আলোচনা করার ছিল। সিটেট থেকে আপনাদের এতটুকু জানলে এতটুকু আপনাদের নলেজ যথেষ্ট, সিটেটের এতটুকু আর বাইরে কিছু আমাদের জানার প্রয়োজন নেই। তারপর অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার এই যে সিটেট রয়েছে এই সিটেট এইজের কোনো লিমিট রয়েছে নাকি? এইজের কোনো লিমিট নেই, অ্যাটেম্পটের কোনো লিমিট নেই, আনলিমিটেড অ্যাটেম্প করতে পারবেন, এইজের কোনো লিমিট নেই। 42 অবধি পর্যন্ত যেহেতু জব পাওয়া যায়, 42 অবধি এজ হলেও আপনি কী করতে পারবেন? সিটেটে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড অ্যাটেম্প করতে পারবেন। আর এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব সর্বশেষের দিকে যে কীভাবে ফার্স্ট অ্যাটেম্পট সিটেট ক্র্যাক করা যায়। আমি ফার্স্ট অ্যাটেম্পট সিটেট ক্র্যাক করেছি, সেকেন্ড আবারও দেখেছি যাতে ক্র্যাক করা যায় কি না, আবারও ক্র্যাক করেছি, থার্ড আবারও ক্র্যাক করেছি। তো এইভাবে 3টি লাগাতার সিটেট আপনাদের দোয়া আশীর্বাদে আমি ক্র্যাক করেছি। এই জন্য আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। লাস্ট সেশন এবং পূর্বে অনেক সময় থেকে মোর দেন 8 ইয়ার্স থেকে পড়াচ্ছি, তো এক্সপিরিয়েন্স হচ্ছে মেইন। তো আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। তারপর আমরা দেখবো অ্যাবাউট সিলেবাস। আশা করি অ্যাবাউট সিটেট সম্পর্কে আপনাদের কোনো ডাউট নেই, সিটেটের ক্লিয়ার হয়ে গিয়েছে। অনেকে ডিএলএড সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, স্যার ডিএলএড কে করতে পারবে, কখন করতে পারবে, কীভাবে করতে পারবে? ডিএলএডের জন্য পার্টিকুলার ক্লাসেস রয়েছে, পার্টিকুলার ভিডিও রয়েছে, আপনি প্লেলিস্ট থেকে দেখতে পারেন। ডিএলএডের আমি নিয়ে আলোচনা করেছি, তা ক্লাসের মধ্যে আপনার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমরা অ্যাবাউট সিলেবাস দেখি। ডিএলএডের মধ্যে সিটেটের মধ্যে 5টি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ 5টি বিষয় রয়েছে। এই 5টি বিষয় সিলেবাস আমরা দেখব। 5টি বিষয়ের মধ্যে টপিক রয়েছে, অনেকগুলো টপিক রয়েছে, এই টপিক আমাদের জানতে হবে। তো আমরা 5টি সাবজেক্ট কী কী রয়েছে এই পাশে আমি লিখেছি, দেখেন। পেপার 1 পেপার 2-র মধ্যে একটি ডিফারেন্স রয়েছে, তা আলোচনা করব। বিলকুল শুনবেন এবং সিলেবাসের জন্য আপনি নোট করতে পারেন, লিখে রাখবেন, কাজে আসবে। আমি পেপার 1-এর কথা আলোচনা করছি ফার্স্ট অফ অল, তারপর পেপার 2-এর কথা আলোচনা করব। পেপার 1-এর মধ্যে নাম্বার 1 যে সাবজেক্টটি হয় তা হচ্ছে সিডিপি। সিডিপির ফুল মিনিং হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, অর্থাৎ শিশু। যেহেতু পেপার 1 হচ্ছে এলপি লেভেল, এলপি স্কুল, প্রাইমারি স্কুলের জন্য, তো এই জায়গায় শিশুরা থাকবে। তো শিশুদেরকে কীভাবে বোঝা যায়, তাদেরকে কীভাবে পড়ানো যায়, তাদেরকে নিড অনুসারে কীভাবে শিক্ষা প্রদান করা যায়, তাদেরকে জয়ফুল কীভাবে টিচিং দেওয়া যায়, তাদের রিয়েল লাইফ জীবনের সাথে যুক্ত করে কীভাবে তাদেরকে শেখানো যায়, তারা কীভাবে স্কুলে আসার জন্য তাদেরকে আগ্রহ করা যায়, মোটিভেট করা যায়, এই সবটুকু আমরা জানবো সিডিপি থেকে। তো সিডিপির মধ্যে টোটাল 30 মার্কস থাকে। আর সিডিপির টোটাল সম্পূর্ণ সাবজেক্ট হচ্ছে পেডাগজি, অ্যান্ড পেডাগজি মিনস হচ্ছে সাইকোলজি। সাইকোলজি মিনস হচ্ছে একজন মানুষের মাইন্ড বোঝা, শিশুদের মাইন্ডকে বোঝা, মাইন্ড বুঝে তার ইন্টারেস্ট অনুসারে তাকে
টিচিং প্রদান করা, তাকে কি করা, বোঝানো, টপিকগুলো উপস্থাপন করা। নাম্বার 2 হচ্ছে ইভিএস। ইভিএস আমরা সবাই জানি, ইভিএসকে আমরা এনভায়রনমেন্টাল সায়েন্স বলতেও পারি এবং এনভায়রনমেন্টাল এডুকেশনও আমরা বলতে পারি। তো এই ইভিএস থেকে 30 মার্কস আছে, কিন্তু 30 মার্কসের মধ্যে 15 মার্কস থাকবে ইবিএসের কন্টেন্ট থেকে। কন্টেন্ট কি, ইবিএসের এসসিআরটি বুক থেকে ক্লাস 3 থেকে 5 অবধি পর্যন্ত অথবা 6 অবধি পর্যন্ত এসসিআরটির বুকের আন্ডার থেকে প্রশ্ন আসবে। আর 15 মার্কস থাকবে পেডাগজি থেকে। তো নাম্বার 1 দেখেন পেডাগজি আমাদের কতটা ইম্পর্টেন্ট। এই জায়গার মধ্যে ইভিএসের মধ্যেও 15 মার্কস পেডাগজি রয়েছে, যে কিভাবে আপনি ইভিএস পড়াবেন, ইভিএস রিলেটেড পেডাগজি থাকবে। তারপর তৃতীয় আমাদের সাবজেক্ট হচ্ছে ম্যাথস থেকে 15 মার্কস আসবে আপনার কন্টেন্ট থেকে, অর্থাৎ ম্যাথস যেমন টপিক আমি এই জায়গায় লিখেছি, টপিকগুলো আলোচনা করব, যেমন নাম্বার সিস্টেম রয়েছে, সিম্পলিফিকেশন রয়েছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন রয়েছে, তারপরে মেনসুরেশন রয়েছে, মেজারমেন্ট রয়েছে, সবটুকু আমি অলরেডি ক্লাস করে নিয়েছি। তারপরও আবারও আমি আপনাদের সাথে সিটেট, পার্টিকুলারলি সিটেট নিয়ে আলোচনা করব এবং সিটেটের যে টপিকগুলোর সাথে অঙ্ক এসেছিলো, ম্যাথসগুলো প্রিভিয়াসের কোয়েশ্চন পেপার থেকে নিয়ে আসবো, অ্যানালাইজ করে কমপ্লিট করব। সেই ম্যাথসের মধ্যে আপনাদের 15 মার্কস থাকবে কন্টেন্ট থেকে, ম্যাথস থেকে পার্টিকুলারলি, আর 15 মার্কস থাকবে পেডাগজি, অর্থাৎ হাউ টু টিচ ম্যাথস এফেক্টিভলি ইন দ্য প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলে কীভাবে আপনি অ্যাজ এ টিচার হিসাবে এফেক্টিভলি ম্যাথস পড়াবেন, এই ম্যাথস থেকে পার্টিকুলারলি কী হবে, 15 মার্কস পেডাগজি, 15 মার্কস থাকবে কন্টেন্ট থেকে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। এই ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এর মধ্যে কি অনেকের কনফিউশন ক্রিয়েট হয়, অনেকে কী করেন, এই জায়গায় মিস্টেক করে বসেন, আর এই মিস্টেকটি হচ্ছে গ্রেট মিস্টেক। তা যাতে আপনাদের মিস্টেক না হয়, এই জন্য আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে কি, আমরা জানি 1964 to 66 মধ্যে আমাদের ভারতবর্ষের তৃতীয় কমিশন, ভারতবর্ষের ফার্স্ট যে এডুকেশন কমিশন এসেছিল তা হচ্ছে হান্টার কমিশন 1882-তে এসেছিল, বিফোর ইন্ডিপেন্ডেন্ট। আমরা সবাই জানি, দেখেছি, প্রিভিয়াস ক্লাসের মধ্যে তা আলোচনা করেছি আমি। আর আমাদের পরবর্তী সময় আফটার ইন্ডিপেন্ডেন্টের পর আমাদের যে ফার্স্ট ভারতবর্ষের এডুকেশন কমিশন তা হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন, যে আমাদের জানি, যার টিচার্স ডে পালন করি, যার শ্রদ্ধা যা রয়েছেন রাধাকৃষ্ণন উনি নিয়ে এসেছিলেন এই আফটার ইন্ডিপেন্ডেন্সের পর। তো এই আফটার ইন্ডিপেন্ডেন্সের পর রাধাকৃষ্ণ কমিশন এসেছিল এডুকেশন। নাম্বার 2 এসেছিল মুদালিয়ার কমিশন 1952-তে, এন্ড 1964 to 66 মধ্যে একটি কমিশন এসেছিল, সব থেকে এফেক্টিভ। আর তখন থেকে অবধি পর্যন্ত অনেকটা ট্রাম, অনেকটা টপিক, অনেকগুলো এই রাধাকৃষ্ণ কমিশন থেকে আমাদের বর্তমানে এডুকেশন পলিসির মধ্যে চলছে। তো 1964 to 66 মধ্যে যে কমিশনটি এসেছিল তার নাম ছিল কটারি কমিশন। ওনার যে চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন দৌলত সিং কটারি, ওনার নামে কটারি কমিশন নাম দেওয়া হয়েছে। ওই কমিশনের আরও একটি নাম রয়েছে, আপনারা কমেন্টে বলে দেবেন। তো এই কটারি কমিশন এসে আমাদের কী বলেছে, আমাদের 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দিয়েছে। কি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা? এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা হচ্ছে, এই জায়গায় যদি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা সবাই জানতো তাহলে এই জায়গায় মিস্টেক করতো না। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কি, যে আপনাকে নাম্বার 1 আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, মাতৃভাষায় শিখতে হবে, মাতৃভাষায় শিশুদেরকে শেখাতে হবে, ক্লাস নিতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনাকে হিন্দি অথবা ইংলিশ শিখতে হবে। আর নাম্বার 3 হচ্ছে আপনাকে হিন্দি অথবা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। আর নাম্বার 3 হচ্ছে ইংলিশ অথবা মডার্ন যে কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। আমরা জানি ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আমরা জানি যে 22 ল্যাঙ্গুয়েজের রয়েছে। তো এই 22 ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো একটি নিতে পারবেন। এখন এই জায়গায় হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে কী কনসেপ্ট। নাম্বার 1 হচ্ছে, যদি আপনি এই 3টি ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন, হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ, তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি বাংলা নেবেন। যদি বাংলা না নেন তাহলে আপনি এই 3 ডিস্ট্রিক্টের মধ্যে জব করতে পারবেন না। আমার একজন সম্পর্কিত কলিগ স্যার, উনি একটি স্কুলে টিচ করেন, নাম বলছি না, উনি কী করছেন, উনি বাই মিস্টেকলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিয়েছিলেন হিন্দি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়েছিলেন ইংলিশ। আর এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি নেওয়ার কারণে আজ অবধি পর্যন্ত ওনার এই যে সিটেট কোয়ালিফাইড করেছিলেন, এই সিটেট দিয়ে উনি জব পাননি। কেননা এই হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জের মধ্যে জব করতে হলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হতেই হবে। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ নিতে পারেন, হিন্দি নিতে পারেন, উর্দু নিতে পারেন, আসামিস নিতে পারেন। যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন উর্দু নেবেন, উর্দু ইজি হবে। যদি আপনি হিন্দি ভালো বোঝেন হিন্দি নেবেন, না হয় ইংলিশ যদি ভালো বোঝেন ইংলিশ নেবেন, ডেফিনেটলি ভালো হবে। তো এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এর কনসেপ্ট। তো এই জায়গার মধ্যে মিস্টেক করবেন না। আরেকটি কথা বলছি, যারা আপনাদের ভাই বোন বা আপনাদের রিলেটিভস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে স্টাডি করছে, ওদেরকে কিন্তু আপনারা যদি টিচার হতে চান, ওদেরকে টিচার বানাতে চান বা ওদেরকে দেখতে চান যে টিচিং ফিল্ডে, এডুকেশনাল ফিল্ডে,
তো ভবিষ্যতে ওরা যদি টিচার হওয়ার স্বপ্ন থাকে তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে যেন ওদের একটি বাংলা সাবজেক্ট থাকে। মনে রাখবেন, অনেকে বাংলা না নিয়ে অন্য সাবজেক্ট নিয়ে নেন। যদি বাংলা সাবজেক্ট না থাকে তাহলে ওরা কিন্তু পার্টিকুলারলি বরাকভ্যালির মধ্যে কখনো বরাকভ্যালির স্পেশাল যদি টেট আসে এই টেটের মধ্যে ওরা বসতে পারবে না, এই কথাটি মনে রাখবেন। তো এই ল্যাঙ্গুয়েজ 1 আমাদের বাংলা, যেহেতু আমরা হাইলাকান্দি, কাছাড় অ্যান্ড করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, আমাদের ভাষাভাষী হচ্ছে বাংলা। আর যদি আমরা এই জায়গার মধ্যে জব করতে চাই তাহলে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটি নেব। আর যদি এই হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বাইরে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা বিলং করেন তাহলে ওই আপনাদের আশপাশ ডিস্ট্রিক্টের মধ্যে আপনাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ যা হবে, মাতৃভাষা যা হবে, এই ভাষাটি আপনারা ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে সিলেক্ট করবেন। আর ল্যাঙ্গুয়েজ 2 আপনারা মডার্ন ইন্ডিয়ান কনস্টিটিউশন ল্যাঙ্গুয়েজের অনুসারে আপনারা 22টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। তো ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে সেম, ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে আমরা দেখব সিলেবাস যখন অ্যানালাইজ করবো, এই জায়গায় টপিক রয়েছে আমি বলে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে কী হয়, একটি হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন কি, কম্প্রিহেনশন থেকে প্যাসেজ থাকবে, একটি আপনাকে গদ্যাংশ দিবে, পদ্যাংশ দিবে, অর্থাৎ আপনাকে একটি পাঠের অংশ দিয়ে দেবে, এর থেকে প্রশ্ন করবে, আর আরেকটি আপনাকে কবিতা দিয়ে দেবে, কবিতা থেকে প্রশ্ন করবে। তো এই হচ্ছে কম্প্রিহেনশন থেকে 15 মার্কস আসবে। আর 15 মার্কস হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যেও 15 মার্কস পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 2-এর মধ্যেও 15 মার্কস পেডাগজি। ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে 15 মার্কস পেডাগজি রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ 2-এর মধ্যে 15 মার্কস পেডাগজি রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাউ টু টিচ দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। এই যে ল্যাঙ্গুয়েজটি আপনি সিলেক্ট করবেন, এই ল্যাঙ্গুয়েজটি কীভাবে ছাত্রদের কাছে উপস্থাপন করবেন, বুঝিয়ে পড়াবেন, এই হচ্ছে মেইন টিম। তো দেখতে পাচ্ছেন, আমরা যদি এই জায়গায় খেয়াল করি তাহলে সিডিবি থেকে 30 মার্ক পেডাগজি, ইবিএস থেকে 15, ম্যাথস থেকে 15, ল্যাঙ্গুয়েজ 1 থেকে 15, ল্যাঙ্গুয়েজ 2 থেকে 15। তো আমরা জানি 4 60 হয়, 60 আর যদি আমরা 30 প্লাস করি তাহলে 90 মার্কস হয়ে গেল। অর্থাৎ আমরা জানি কোয়ালিফাই করার জন্য, সিটেড কোয়ালিফাই করার জন্য 90 মার্কস যথেষ্ট জেনারেলের জন্য। তো দেখেন, শুধুমাত্র সিডিপি থেকে, অর্থাৎ পেডাগজি থেকে, নট সিডিপি, পেডাগজি থেকে আপনাদের 90 মার্কস সিটেটের মধ্যে আসে। এখন ওই 90 মার্কস সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ম্যাটার করে। বাকিগুলো তো আপনারা পেয়ে যাবেন, অনেক ইজি হবে, কিন্তু এই পেডাগজি অনেকে পারে না, এই জন্য কী করে ফেল করে সিটেটের মধ্যে। আর পেডাগজি হচ্ছে সাইকোলজি, হিউম্যান ব্রেনের সাথে সম্পর্কযুক্ত। তা যদি আপনি যে ভাষায় কমফোর্টেবল ফিল করেন, আপনার মাতৃভাষা, মনে করেন আমাদের মাতৃভাষা বাংলা, যদি আমরা বাংলা ভাষায় এই পেডাগজি শিখি, জীবনে বলবো না। আর পেডাগজি মুখস্থ করে শেখা যায় না, সাইকোলজি মুখস্থ করে শেখা যায় না, বোঝার ব্যাপার, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আপনি হিন্দি ভাষাভাষী একজন টিচারকে ফলো করলেন, গাইডারকে ফলো করলেন, ইংলিশ ভাষাভাষী, আসামিস ভাষাভাষী, আপনার প্রপারলি বুঝে আসবে না, 10 বার দেখে শুনেও আপনি বুঝতে পারবেন না। কিন্তু বাংলা ভাষাভাষী যদি একজন টিচারকে ফলো করেন, একজন গাইডারকে ফলো করেন, আর ওনার কথা যদি বুঝে আসে, আপনার যদি দেখেন কাজে আসছে, ডেফিনেটলি ওনাকে ফলো করবেন। দেখবেন অন্য ক্লাস থেকে 10 বার দেখাচ্ছে, একবার দেখে এর থেকে বেশি আপনি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন। তারপর কথা হচ্ছে, এই 90 মার্কস পেডাগজি থেকে বিলং করে। আর যারা SC ST OBC থেকে বিলং করেন, এই SC ST OBC যারা থেকে বিলং করেন, ওনাদের জন্য অনলি 82 যদি মার্কস পেয়ে যান তাহলে 100% কী হবে, আপনাদের কাট অফ চলে আসবে, 100% আপনারা কোয়ালিফাই করে নেবেন। 82-তে জেনারেলের জন্য 90 আসবে। আর যদি জব পেতে চান, যে স্যার নেক্সট রিক্রুটমেন্টে আমরা চাই যে আমাদের জব হয়ে যায়, যদি জব পেতে চান তাহলে 100+ মার্কস নিয়ে আসতে হবে, অর্থাৎ 103 to 5 পর্যন্ত মার্কস নিয়ে আসতে হবে। আমার লাস্ট সিটের মধ্যে আমি 3টি কোয়ালিফাই করি, লাস্ট সিটের মধ্যে 17 মার্কস ছিল, 107, অর্থাৎ 107 মার্কস ছিল। তো যাই হোক, তো আপনারা কি করেন, স্টাডি করেন, ডেফিনেটলি আপনাদের মার্কস 110+ আসবে, আমি কনফিডেন্স দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আশা করি এতটুকু আপনারা বুঝে নিয়েছেন কোন সাবজেক্ট সিলেক্ট করবেন, কীভাবে সিলেক্ট করবেন। আর আমি তাও আপনাদেরকে বলে দেবো কীভাবে এক্সামে অ্যাটেন্ড করবেন, বিলকুল কোনো ডাউট থাকবে না। আমাদের সবার মাতৃভাষা বাংলা ভাষায় আমরা সিটেট ক্লিয়ার করব। আর আশা করি যারা আমাকে ফলো করবে এই সেশনের মধ্যে সবাইকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, হাতে কলমে লিখে দিয়ে বলতে পারবো, যদি A to Z আমাকে ফলো করেন ডেফিনেটলি এক্সাম ক্র্যাক হবেই হবে, আশা করি ইনশাআল্লাহ তাআলা। এখন আমাদের দ্বিতীয় টপিক কমপ্লিট, নাম্বার 1 টপিক কমপ্লিট হয়ে গেল। আর দ্বিতীয় টপিক থেকে আমরা আলোচনা করে নিয়েছি, এখন জাস্ট টপিকগুলো দেখবো। দ্বিতীয় টপিকে কী রয়েছে আমাদের, অ্যাবাউট সিলেবাস। দেখি এই জায়গায় সিলেবাস, এই জায়গায় আমি লিখেছি সাবজেক্ট ফর পেপার 1 অ্যান্ড পেপার 2, দেখতে পাচ্ছেন। নাম্বার 1 হচ্ছে সিডিপি, আমরা সাবজেক্ট দেখে নিলাম। এখন সাবজেক্টের মধ্যে টপিকগুলো কী কী দেখবো। সিডিপির মধ্যে আমাদের কী শিখতে হবে, চাইল্ড ডেভেলপমেন্ট শিখতে হবে।
এই চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে কী কী রয়েছে, আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, ইন্টেলিজেন্সি রয়েছে, তারপরে এই চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে অনেক থিওরি শিখতে হবে। পিয়াজেট কী বলেছেন, বাইগোটস্কি কী বলেছেন, কলবার্গস কী বলেছেন, তা হাওয়ার্ড গার্ডনার কী বলেছেন, নম চমস্কি কী বলেছেন, স্কিনার কী বলেছেন। আমি মোর দেন 54 থিওরিস্টের থিওরি স্টাডি করেছি, আশা করি আপনাদের আশীর্বাদে। তো আপনারা দেখবেন এগুলো সব আমি একে একে আপনাদের সাথে উপস্থাপন করব। আর সঙ্গে মনে করেন আমি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আলোচনা করলাম, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আলোচনা পড়ার পরই আমি এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে যা প্রশ্ন এসেছিল প্রিভিয়াস 2011 থেকে, অর্থাৎ সিটেট আরম্ভ হয় 2011 থেকে, 2011 থেকে নিয়ে 2024 টিল ডে অবধি পর্যন্ত, লাস্ট এক্সাম অবধি পর্যন্ত এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে যা প্রশ্ন ক্রিয়েট হয়েছে সবটুকু আলোচনা করব। আর এই প্রশ্নগুলো রিলেট করে টপিকের সাথে বুঝিয়ে দেবো। তো দেখবেন এতটা কনসেপ্ট ক্লিয়ার হবে, এক্সামে গিয়ে বিলকুল জলের মতো এক্সাম দিয়ে আসবেন। দ্বিতীয়ত আমাদের পয়েন্ট সিডিপি থেকে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন। এই জায়গায় ইনক্লুসিভ এডুকেশন থেকে অনেকটা প্রশ্ন আসে। আর আমরা নেক্সট যে সাবজেক্ট অ্যানালাইসিসের মধ্যে গিয়ে দেখব যে চাইল্ড ডেভেলপমেন্টের কোন টপিক থেকে কতটা মার্কস প্রিভিয়াস এক্সামে এসেছিল, তা আমরা অ্যানালাইসিসের মধ্যে আলোচনা করব। যেমন ইনক্লুসিভ এডুকেশনে জুলাই সেশনে কতটা মার্কস এসেছিল, কতটা কোয়েশন এসেছিল। আমরা জানি টোটাল 150 কোয়েশন থাকে, 150 কোয়েশন থাকে, আর একটি কোয়েশনের এগেনস্টে 1 মার্ক থাকে, অর্থাৎ এক কোয়েশন একটি মার্ক। আর আমরা সময় দেখেছি যে প্রত্যেকটি সাবজেক্টের এগেন্সে 30 মিনিট করে সময় থাকে। তো 5টি সাবজেক্ট রয়েছে, 5টি সাবজেক্টের এগেন্সে আমাদের হাতে 2.5 আওয়ার্স রয়েছে। তারপরে কি কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিড, অর্থাৎ এই জায়গায় ডিসেবিলিটির কথা বলা হচ্ছে। আমরা জানি অনেক ধরনের ডিসেবিলিটি রয়েছে, লার্নিং ডিসেবিলিটি হতে পারে, লোকোমোটর ডিসেবিলিটি হতে পারে, হেয়ারিং ইম্পেয়ার হতে পারে, তারপর অনেক কিছু হতে পারে, অনেক ডিসেবিলিটি রয়েছে। তার মধ্যে থেকে আমরা দেখেছি ডিসেবিলিটির প্রকারের মধ্যে আমরা দেখেছি ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, তারপর লাস্ট ক্লাসের মধ্যে সবটুকু আমরা আলোচনা করেছি, ডিসক্যালকুলিয়া, ডিসটেমিয়া, ডিসমরফিয়া, তারপর অটিজম, তারপর আমরা দেখেছি এডিএইচডি দেখেছি, তারপর অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অনেক কিছু দেখেছি, তা একে একে আমরা আলোচনা করব। অনেক ইন্টেলিজেন্সি দেখেছি, মোটিভেশন দেখেছি, তা সবটুকু আলোচনা করব। দেখেন বিলকুল জলের মতো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কেউ আপনাকে আটকাতে পারবে না এক্সাম ক্র্যাক করা থেকে। তারপর আমাদের দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ম্যাথস। এক্সামের মধ্যে প্রথমে সিডিপি থেকে কোয়েশন আসে, তারপরে ম্যাথস থেকে আসে, তারপর ইবিএস থেকে আসে, তারপরে ল্যাঙ্গুয়েজ 2 থাকে। তো আমি এই জায়গায় উল্টোপাল্টো করে লিখেছি, সিডিপির পরে এবিএস দিয়ে দিয়েছি, সিবিএসির পরে অ্যাকচুয়াল ম্যাথস এই জায়গা এক্সামের মধ্যে ক্রোনোলজিক ওয়েতে আসে। তো নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্স থেকে আমাদের কী কী জানা প্রয়োজন। নাম্বার 1 নাম্বার সিস্টেমের মধ্যে আমরা যখন অ্যানালাইজ করব, অ্যানালাইসের মধ্যে দেখব নাম্বার সিস্টেমের ফেস ভ্যালু থেকে আসে, কিউব অ্যান্ড কিউব রুট থেকে আসে। তারপরে সংখ্যা, যেমন আমরা জানি ইন্টিজার্স রয়েছে, ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার, তারপরে অনেক যে সংখ্যাগুলো রয়েছে, ফ্র্যাকশন রয়েছে, তা সবটুকু কিন্তু নাম্বারসের মধ্যে ইনক্লুডেড রয়েছে। ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন সবটুকু নাম্বার সিস্টেমের মধ্যে ইনক্লুডেড রয়েছে। তারপর আমাদের নেক্সট টপিক হচ্ছে জিওমেট্রি বলতেই বুঝতে পারছেন যে শেপ থেকে আসবে। তারপরে হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো অলরেডি ক্লাস আমি করে নিয়েছি, তারপরেও আপনাদেরকে আমি হিন্টস দিয়ে দেবো ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন, টেনশন নিতে পারবেন না। আর 4 হচ্ছে আমাদের মেনসুরেশনের মধ্যে কী আসে, মেনসুরেশনের মধ্যে ভলিউম, সারফেস এরিয়া, তারপরে এই এরিয়া, পেরিমিটার, এগুলো মেনসুরেশনের মধ্যে চলে আসে। তারপরে মেজারমেন্ট আমরা সবাই জানি, মেজারমেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। শেপস অ্যান্ড স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, তারপরে ডাটা হ্যান্ডেলিং, তারপরে মানি। আর তারপরে 9 নম্বর টপিক হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে চলে আসে মিন, মিডিয়ান, মোডগুলো আমরা আলোচনা করব। অর্থাৎ 9টি সাবজেক্ট রয়েছে, কিন্তু এই সাবজেক্টের মধ্যে অনেকটা ছোটো টপিক রয়েছে, সাব টপিক রয়েছে, তাকে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে ক্লিয়ার করব। তারপর 3 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইভিএস যাকে বলি, এনভায়রনমেন্টাল সায়েন্সও বলা হয়। তার থেকে আমাদের কি জানতে হবে, 6 থিম জানতে হবে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ফুড, ওয়াটার, শেল্টার, তারপরে হচ্ছে ট্রাভেল, থিংস উই মেক অ্যান্ড ডু, এই 6টি হচ্ছে 6 থিমস। এই 6 থিমস থেকে 67টি মার্কস কমন আসে, তা আমরা ক্লাসে আলোচনা করব। তারপরে সেকেন্ড হচ্ছে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইবিএসের কনসেপ্ট অ্যান্ড স্কোপ থেকে আসে। তারপরে লার্নিং প্রিন্সিপালস, তারপরে স্কোপ অ্যান্ড রিলেশনস টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সাথে কী কী সম্পর্ক রয়েছে। তারপরে হচ্ছে সিগনিফিকেন্স অফ ইবিএস, তারপরে ইন্টিগ্রেটেড ইবিএস, এগুলো থেকে আমাদের ইবিএসের টপিক এগুলো থেকে আসে, ইবিএসসি বিলকুল আলোচনা করব। তারপর 4 and 5, অর্থাৎ আমি একসাথে
ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 কে আলোচনা করে নিয়েছি। ল্যাঙ্গুয়েজ 1 এর মধ্যে প্যাডাগজি, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এর মধ্যে প্যাডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্যাডাগজি থেকে 15 মার্কস থাকে, পূর্বে বলে দিয়েছি। আর ল্যাঙ্গুয়েজ সেম 1 2 এর মধ্যে আবার ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থাকে, একটি হচ্ছে গদ্যাংশ পদ্যাংশ, অর্থাৎ কি আসে, একটি পাঠের অংশ দিয়ে দেবে, একটি কবিতা দিয়ে দেবে। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস নিয়ে আমরা আলোচনা করেছি। এখন নেক্সট ফেজের মধ্যে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা জানবো যে কোন টপিকটি আমাদের জন্য ইম্পর্টেন্ট আর আমরা কীভাবে লেবার করব। আর আমি থাম্বনেইলে আপনারা সবাই হয়তো দেখেছেন যে কিভাবে স্টার্ট আপনারা করবেন প্রিপারেশন। তা আমরা সর্বশেষ আলোচনা করব এই টিপস দিয়ে, যে 9টি টিপস আমি আপনাদের জন্য নিয়ে আসবো। এই 9টি টিপসের সাথে আলোচনা করব যে কীভাবে স্টাডি আরম্ভ করবেন আর আপনারা কীভাবে 100% ফার্স্ট অ্যাটেম্পটের মধ্যে সিটেট ক্র্যাক করতে পারবেন। তো আপনাদের সামনে আমি কিছুক্ষণের মধ্যেই সেকেন্ড ফেজটি নিয়ে আসছি। এই ফেজের মধ্যে আমরা আলোচনা করব কোন সাবজেক্টের মধ্যে কোন টপিক থেকে কতটা মার্কস ক্যারি করেছিল প্রিভিয়াস কোয়েশ্চন পেপার জুলাই 2024 অ্যান্ড জানুয়ারি 2024 এর মধ্যে। তো এখন একটা আইডিয়া হবে, স্টাডি করতে সুবিধা হবে, এই জন্য আপনাদের জন্য এই ডাটাটি নিয়ে আসলাম। নাম্বার 1 যদি আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি দেখি, চাইল্ড ডেভেলপমেন্ট থেকে 15 মার্কস জুলাই সেশনে এসেছিল এবং 14 মার্কস জানুয়ারি সেশনে এসেছিল। আর কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং CWSN এর ফুল মিনিং হচ্ছে চাইল্ড উইথ স্পেশাল নিড। মনে রাখবেন কখনো এক্সামে আসে ফুল ফর্ম CWSN, চাইল্ড উইথ স্পেশাল নিড। তার মধ্যে জুলাই সেশনে 5 মার্কস এসেছিল, জানুয়ারির মধ্যে 6 মার্কস এসেছিল। আর লার্নিং অ্যান্ড প্যাডাগজি থেকে 10 মার্ক জুলাই অ্যান্ড জানুয়ারি সেশনের মধ্যে 2024 এসেছিল। দেখতে পাচ্ছেন কতটা ইম্পর্টেন্ট প্যাডাগজিগুলো। তারপর আমরা যদি ইভিএস দেখি, ইভিএস থেকে অনেকে টাফ ফিল হয়েছিল লাস্ট সেশনে, লাস্ট সময়ে অনেকে বলেছেন স্যার আপনি যাতে NCERT বুকগুলো স্টাডি করিয়ে দেন আমাদেরকে ক্লাসের দ্বারা, কেননা অনেকটা টাফ হয়েছিল। কেন টাফ হয়েছিল তাই বলছি, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে আস্কিং করেছিল। তো ওয়ার্ল্ড জিওগ্রাফি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 6 মার্ক এসেছিল জুলাই সেশন অ্যান্ড জানুয়ারি সেশনেও 6 মার্ক এসেছিল। স্পোর্টস পারসনস থেকে জুলাইয়ের মধ্যে কোনো প্রশ্ন আসেনি, কিন্তু জানুয়ারিতে একটি প্রশ্ন আস্কিং করেছিল। তারপর প্ল্যান্টস অ্যান্ড প্ল্যান্ট লাইফ থেকে দুইটি করে মার্কস এসেছে 2টি সেশনে। ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি থেকে জুলাইয়ে 3টি, জানুয়ারি মাসে 2টি কোয়েশন এসেছিল। তারপর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে জুলাই সেশনে 0 এসেছিল, কিন্তু জানুয়ারি সেশনে 2টি এসেছিল। আর সাবজেক্ট অফ টিচিং ইভিএস, এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন প্যাডাগজি, এক্সকিউজ মি, সাবজেক্ট অফ টিচিং ইভিএস থেকে 9 মার্কস জুলাই সেশনে এসেছে আর জানুয়ারি সেশনে 7 মার্কস এসেছে। তারপরে ইভিএস কারিকুলাম ফর প্রাইমারি এডুকেশন জুলাই সেশনে 0 কোনো প্রশ্ন আসেনি, আর জানুয়ারি সেশনে কিন্তু 3টি প্রশ্ন এসেছিল। তারপরে দেখতে পাচ্ছেন ট্র্যাডিশনাল হাউসিং থেকে আসে 2টি মার্কস এসেছে। তারপরে হেলথ অ্যান্ড রিসার্চ থেকে 2-3টি মার্কস এসেছে। এক্সপেরিমেন্টাল লার্নিং ইন ইভিএসের মধ্যে 6টি জুলাই সেশনে অ্যান্ড 2টি মার্কস এসেছে জানুয়ারি সেশনে। এই যে টপিকগুলো আমরা দেখলাম, যখন ক্লাস অ্যানালাইজ করব তখন এই টপিকগুলো যখন কভার হয়ে যাবে এই ধরনের প্রশ্ন আর মিসিং হবে না। তারপরে ম্যাথস থেকে যদি আমরা দেখি, নাম্বার সিস্টেম থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। জুলাই সেশনে 7টি এসেছে, জানুয়ারি সেশনে 6টি এসেছে। জিওমেট্রি থেকে 4টি, জানুয়ারি সেশনেও 4টি। ডাটা হ্যান্ডলিং 1টি এবং 2টি। সিম্পলিফিকেশন 4টি, 3টি। টাইম থেকে 1টি। মেজারমেন্ট থেকে জুলাইতে 1টি, জানুয়ারিতে কোনো প্রশ্ন হয়নি। আর প্যাডাগজি থেকে জানুয়ারিতে 12টি এসেছে আর জুলাইতে 12টি, জানুয়ারিতে 14টি কোয়েশ্চন এসেছিল, অর্থাৎ একটি কোয়েশ্চনের এগেইনস্টে 1টি করে মার্কস রয়েছে। শর্টকাট বলে দিচ্ছি যাতে ক্লাসটি লং না হয়, এগুলো আমরা একে একে কভার করব। আর ল্যাঙ্গুয়েজ 1-2 থেকে যদি আমরা দেখি, ডাইরেক্টলি ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এর মধ্যে 15 মার্কস চলে যায় পদ্যাংশ গদ্যাংশের মধ্যে, দেখতে পাচ্ছেন 15। আর ভাষা মূল্যায়ন থেকে 2টি মার্ক আসে, ভাষা মূল্যায়ন থেকে প্যাডাগজির থেকে আসে 15 মার্কসের। ওই যে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের যে 15 মার্কস রয়েছে তার মধ্যে গ্রামাটিক্যাল কিছু পয়েন্ট থাকে, তাই সেশনে আমরা আলোচনা করব। লিখন পঠন দক্ষতা থেকে আসে, 2টি এসেছিল জানুয়ারি সেশনে, জুলাই সেশনে, আর 1টি এসেছিল জানুয়ারি সেশনে। সাহিত্য শিক্ষণ থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে, তা 7টি এসেছে জুলাই সেশনে আর 5টি প্রশ্ন এসেছে জানুয়ারি সেশনে। তারপর ভাষা অর্জন এবং শিখন অ্যাকুইজিশনের লার্নিং থেকে 2টি জুলাই সেশনে এসেছে, 5টি কিন্তু কোয়েশন জানুয়ারি সেশনে এসেছিল। তারপরে বহুভাষিকতা, অর্থাৎ বহুভাষিকতা থেকে
জানুয়ারি সেশনে একটি, জুলাই সেশনেও একটি এসেছিল। তো দেখতে পাচ্ছেন মোটামুটি একটি রাফ আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম যে কিভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারের প্রশ্ন এসেছে। আর শুধু আমরা যে 24-এর কোয়েশ্চনগুলো সলভ করবো না তা নয়, 2011 থেকে নিয়ে 2024 অবধি পর্যন্ত প্রতিটা কোয়েশ্চন পেপার আমরা সলভ করব একে একে বুঝে শুনে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। এর সাথে আরেকটি কথা বলে দেই, আমি জাস্ট পেপার 1-এর কথা বলেছিলাম। পেপার 2-এর মধ্যে এই সিডিপি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তারপর ল্যাঙ্গুয়েজ 1, 2 এই দুইটি, এই টোটাল 3টি সাবজেক্ট সমান থাকবে। 3টি সাবজেক্ট একদম ইকুয়াল থাকবে। যে প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড লেভেল প্রশ্ন হবে পেপার 2-এর জন্য, অর্থাৎ যারা এলপির জন্য এমইর জন্য অ্যাপ্লাই করবেন বিএড দিয়ে অথবা ডিএলএড গ্র্যাজুয়েশন দিয়ে, পেপার 2-এর জন্য ওনাদের 3টি সাবজেক্ট পেপার 1-এর সাথে লিঙ্কেজ বিলকুল সমান, সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন ওনারা ম্যাথস অথবা সায়েন্স টেক করতে পারেন 60 মার্কের জন্য, তার থেকে 20 মার্ক হয় পেডাগজি আর 40 মার্কস আসে কন্টেন্ট থেকে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন ওনারা এসএসটি নেন, এই এসএসটির মধ্যে 60 মার্ক থাকে, 20 মার্ক এসএসটি কীভাবে পড়াবেন পেডাগজি থেকে আসে, 40 মার্ক এসএসটির কন্টেন্ট থেকে আসে। যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন ওনাদের একটি স্কোপ এক্সট্রা থাকে, ওনারা চাইলে সায়েন্স অ্যান্ড ম্যাথস নিতে পারেন, আর যদি না চান তাহলে ওনারা এসএসটি নিতে পারেন। কিন্তু যারা আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন ওনারা কিন্তু সায়েন্স ম্যাথস নিতে পারবেন না সেকেন্ড পেপারের জন্য সিটেটের। তো আশা করি আপনাদের এতটুকু অ্যানালাইজ ভালো কমপ্লিট হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমরা লাস্ট টিপস আজকে দেখব যে কিভাবে আমরা ফার্স্ট অ্যাটেম্পটে কীভাবে স্টাডি করলে আমরা ফার্স্ট অ্যাটেম্পটে সিটেট ক্লিয়ার করব উইথ ভালো মার্কস, গুড মার্কস নিয়ে 100+ মার্কস নিয়ে অ্যাটেন্ড করলে কীভাবে আমরা পাস করে বেরিয়ে আসতে পারবো তা আজকে এখন আলোচনা করব। এই ফেজের পরেই আপনাদের সামনে নিয়ে আসছি 9টি পয়েন্ট আমি নিয়ে আসবো। এই 9টি পয়েন্ট যদি আপনারা ফলো করেন ডেফিনেটলি যে কোনো এক্সাম, সিটেট হোক বা অন্যান্য যে কোনো এক্সাম হোক, ফার্স্ট অ্যাটেম্পটে আপনারা ক্র্যাক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ফেজের মধ্যে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা নিয়ে আলোচনা করব যে কিভাবে একজন ব্যক্তি, একজন মানুষ, আপনি, আমি, কিভাবে সাইকোলজি আমাদেরকে বলছে যে কিভাবে একজন মানুষ ফার্স্ট অ্যাটেম্পটে যে কোনো এক্সামটি সে কী করবে, ড্রিম দেখবে যে এক্সাম নিয়ে সে স্বপ্ন দেখবে, যে এক্সাম তার ডেস্টিনেশন গোল রয়েছে, যে কোনো এক্সাম গোল তার গোলটি পূর্ণ করার জন্য, এক্সামও আমাদের জন্য একটি গোল হয়ে থাকে, তা 9টি টিপস রয়েছে। এই 9টি টিপস যদি ফলো করে তাহলে ডেফিনেটলি কেউ রুখতে পারবে না তাকে তার গোল অ্যাচিভমেন্ট করতে। তো নাম্বার 1 আমরা দেখব এই 9টি পয়েন্ট একে একে বুঝবো এবং আমাদের যে কোনো এক্সাম যে বা যারা দিতে যাচ্ছেন কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে প্রিপারেশন নিচ্ছেন আমরা সবাই যাতে আমাদের লাইফের মধ্যে ইমপ্লিমেন্ট করি, দেখবেন কিভাবে এফেক্টিভলি কাজে আসবে। নাম্বার 1 হচ্ছে থিঙ্ক রাইট, অর্থাৎ চিন্তা করতে হবে আমাদেরকে রাইট, পজিটিভ ওয়েতে। কিভাবে? অনেক রয়েছেন এখন অবধি পর্যন্ত সিটেট নিয়ে অনেক ভয় করেন, মনে করেন সিটেট তো অনেকে অ্যাটেন্ড করেন কিন্তু পাস করেন না, তারপর সিটেটে মার্কস ক্যারি করা যায় না, অনেকটা ভয় থাকে। সিটেটের মধ্যে এক্সামে গিয়ে টাইম ম্যানেজ করা যায় না, অনেক কিছু প্রশ্ন থাকে এবং অনেকে ইউপিএসসি এপিএসসিও দিয়ে পাস করছেন এবং অনেকে ইউপিএসসিকে অনেক ভয় পান। তো আসল বিষয়বস্তু হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেল হচ্ছে ল। অনেক সময় আমরা সিটেটে দেখব একটি প্রশ্ন আসে যে কখন ফেইলিয়ারিটি আসে, যখন কি হয় লার্নিং হেল্পলেসনেস, যখন লার্নিং থেকে উইথড্রল করা হয়ে যায়, অর্থাৎ যখন আপনি নিজেকে উইথড্রল করে নেবেন যে আপনি পারবেন না বলে, তখন আপনি কখনো সাকসেস হতে পারবেন না। এই জন্য এই কথার উপরে আমি 2টি গ্রেট কোট বলবো। নাম্বার 1 আমরা সবাই জানি গ্রেট পারসন স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটি কথা, যে অল দ্য পাওয়ার ইজ উইদিন ইউ, সব ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। All the power is within you. You can do anything and everything. Just believe in that. Don't believe that you are weak. Stand up and express all the divinity within you. উনি বলেছিলেন যে সব ক্ষমতা তোমার মধ্যে রয়েছে, তুমি যে কোনো কিছু সব কিছু করতে পারবে। জাস্ট তোমার নিজের মধ্যে নিজেকে বিশ্বাস করো এন্ড খাড়া হও এবং তোমার মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন তা এক্সপ্রেস করে সবাইকে দেখিয়ে দাও, এক্সপ্রেস করো, প্রকাশ করো। আরেকটি কথা আমরা জানি, আমাদের এক্স প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে স্পিক 5 লাইন্স টু ইয়োর সেলফ এভরি মর্নিং, তোমার নিজে 5টি বাক্য প্রতিদিন সকালে বলো। নাম্বার 1 হচ্ছে আই এম দ্য বেস্ট, আই এম দ্য উইনার, টুডে ইজ মাই ডে, আল্লাহ ইজ অলওয়েজ উইথ মি,
অ্যান্ড অলসো আমি 5টি বাক্য আমরা দেখেছিলাম যে টুডে ইজ মাই ডে, আই এম দ্য উইনার, আই এম দ্য বেস্ট, টুডে ইজ মাই ডে, তারপর হচ্ছে আল্লাহ ইজ অলওয়েজ উইথ মি। এই 5টি বাক্য যাতে আমরা আমাদের ডে টু ডে লাইফের মধ্যে আমরা বলি। তো এর থেকে দেখলাম আমরা যদি থিঙ্ক পজিটিভ, থিঙ্ক রাইট, যদি আমরা সঠিক চিন্তা করি তাহলে আমাদের মনের মধ্যে একটি ঊর্জা, আমাদের মনের মধ্যে একটি কী হয়, এনার্জি ক্রিয়েট হয়, যা এনার্জির দ্বারা আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। আমরা ম্যাথস পেডাগজি নিয়ে আলোচনা করব সিটেটের টপিকে, তখন দেখবেন জর্জ পল্লা বলে একজন রয়েছেন, উনি প্রবলেম সলভিং মেথড দিয়েছিলেন। আর এক্সাম আমাদের জন্য একটি প্রবলেম, একটি চ্যালেঞ্জ। তো প্রত্যেকটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা হচ্ছে আমাদের একটি প্রবলেম, যে কীভাবে প্রবলেম সলভ করে আমরা আমাদের গোলের মধ্যে পৌঁছতে পারবো। এক্সাম পাস করলেই তো জব হবে, তাই এক্সাম হচ্ছে প্রবলেম, জবের ক্ষেত্রে। তো প্রবলেম সলভ কীভাবে করবেন, জর্জ পল্লা বলেছিলেন যে নাম্বার 1, ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। আমাদেরকে প্রবলেম বুঝতে হবে। অনেকে অনেকবার অ্যাটেম্প্ট করেছেন, আপনারা অ্যাটেম্প্ট করে কী করেছেন, পাস করতে পারেননি, কিন্তু এখন অবধি পর্যন্ত আপনি রিয়েলাইজই করেননি যে আপনার কোথায় উইক সাইড রয়েছে, কোন জায়গা প্রবলেম রয়েছে। প্রবলেম বুঝতে হবে, তো নিজের প্রবলেম বুঝতে হবে। অনেকে আমাকে ফলো করে বলেছেন, স্যার আমরা কী করি, ইংলিশ পড়ে বুঝতে পারি না। তা আপনার ইংলিশ পড়ে না বোঝা হচ্ছে প্রবলেম। তো আপনি যে কোনো একটি ভাষার মধ্যে দক্ষ হতে হবে। আর আমি আশা করি যদি ইংলিশ নাও বুঝেন, কম বুঝেন, আমার ক্লাসেসগুলো ওয়াচ করলে আমি প্রতিটা প্রশ্নকে ইংলিশে লিখে বুঝিয়ে দেবো, তখন আপনার ইংলিশের প্রশ্ন পড়ে বোঝার ক্যাপাসিটি চলে আসবে। তারপর জর্জ পল্লা বলেছিলেন যে মেক এ প্ল্যান অর ডিরাইভ এ প্ল্যান, একটি প্ল্যান তৈরি করো। কীভাবে তুমি এই প্রবলেম বুঝলে যে আমার এই জায়গা হচ্ছে প্রবলেম, এই জায়গা উইক সাইড, আমার এই জায়গা কভার করতে হবে, তখন একটি প্ল্যান তৈরি করো। তারপরে ক্যারি আউট দ্য প্ল্যান, প্ল্যানটি বাস্তবায়িত করো। আর তারপর উনি বলেছিলেন যে লুক ব্যাক দ্য প্রবলেম অথবা লুক ব্যাক দ্য সলিউশন, তুমি কী সলিউশন পেয়েছো তার দিকে ফিরে চাও, অর্থাৎ তাকে অ্যানালাইজ করো। তো আমরা যদি লাইফে এইভাবে সঠিকভাবে থিঙ্কিং করি, পজিটিভ আমাদের মাইন্ড থাকে, তাহলে ডেফিনেটলি প্রতিটি এক্সাম ক্র্যাক করতে পারবো। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, যখন রাইট থিঙ্কিং আসলো, শুধু কি রাইট থিঙ্কিং দিয়ে আমরা এক্সাম পাস করতে পারবো না, আমাদের কি করণীয়, নাম্বার 2 করণীয়, স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং, একেবারে শুরু থেকে আমাদের স্টার্ট করতে হবে। যেমন আমি এই ক্লাসের মধ্যে প্রথমেই বলেছিলাম, এই ক্লাসটি হচ্ছে ফাউন্ডেশন। যেমন গড়ের ফাউন্ডেশন থাকে, যদি ফাউন্ডেশন ভালো হয় তাহলে গড়টি মজবুত হয়। যদি ফাউন্ডেশন বড় করে দেওয়া হয় তাহলে আরসিসি হবে, 3rd ফ্লোর, 5th ফ্লোর, 100 ফ্লোর পর্যন্ত মানুষের গড় তৈরি করে। আর যদি ফাউন্ডেশনটি কমজোর হয় তাহলে গড়টি বেশি দিন টিকবে না। তাই তেমনিভাবে আপনার মধ্যে পজিটিভিটি আসলো বলে আমার জব পেতে হবে, আমরা মিডল ক্লাস পরিবার থেকে বিলং করি, পড়াশোনা করতে হবে, তখন যে রাইট থিঙ্কিং চলে আসলো। এখন দ্বিতীয় করণীয় কি, দ্বিতীয় করণীয় হচ্ছে স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং, আপনাকে অধ্যয়ন করতে হবে। দেখেন এই জায়গায় রিডিং বলছে না, স্টার্টিং বলছে। স্টার্টিং মিন অধ্যয়ন করা, লেখা পড়া সবটুকু ইনক্লুড হয়ে যায়, মেমোরাইজ করা, বোঝা, কনসেপ্ট ক্লিয়ার করা সবটুকু ইনক্লুড হয়ে যায়। অধ্যয়ন করা, একটি পার্টিকুলার আপনি রুম সেট করেন, রুমটি আপনি কী করেন, অ্যারেঞ্জ করেন। আমি একটি শর্ট ভিডিও দেখিয়ে দিয়েছিলাম, একটি রুম, আমার রুম দেখিয়ে দিয়েছি, আপনারা দেখবেন। তো স্টাডি রুম আপনারা কী করেন, প্রস্তুত করেন। টেবিল চেয়ারে বসেন, শুয়ে পড়বেন না, সোজা হয়ে বসে পড়বেন যাতে ঘুম না আসে। সাইকোলজির অনেক ফ্যাক্ট রয়েছে, ফলো করেন, স্টাডি করেন, মিনিমাম 10 to 12 আওয়ার্স স্টাডি করেন ডেইলি। দেখবেন একদিন স্টাডি আপনাকে কী করবে, এক জায়গায় পৌঁছিয়ে দেবে। তো সেকেন্ড পয়েন্ট আমরা দেখলাম স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং, আমরা প্রথম থেকে শুরু থেকে আরম্ভ করব। যেমন সিটেট জানি না, প্রথমেই গিয়ে আমি ভিডিও দেখা শুরু করলাম, আর পুরাটা বছর শুধু আমরা সিডিবির ক্লাস দেখলাম। আমরা 5টা সাবজেক্ট রয়েছে, 5টি সাবজেক্ট পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে, কোন পয়েন্টটি ইম্পর্টেন্ট, এক্সামে কীভাবে প্রশ্ন আসবে, কীভাবে ট্যাকেল দিতে হবে, কীভাবে আনসারিং করতে হবে, কিছু জানি না। সিটেট কী তাও জানি না, কিন্তু শুধু পড়ছি, তা কিন্তু পড়া নয়, তাকে বলা হয় অর্থাৎ নিজের সাথে কি নিজের কুড়াল দিয়ে নিজের পায়ে আঘাত করা। এই জন্য এইভাবে স্টাডি করলে চলবে না। সাইকোলজি আমাদেরকে বলছে নাম্বার 1 আমরা কী করবো, থিঙ্ক পজিটিভ। নাম্বার 2 আমরা স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং থেকে আরম্ভ করব। এখন বলছে আমরা কি করব, সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা আরম্ভ করব বিগিনিং থেকে, প্রথম থেকে। আরম্ভ করতে হলে আমাদের কী প্রয়োজন। থার্ড পয়েন্ট বলছে রেসপেক্ট দ্য সিলেবাস, যে আরম্ভ করবো কোন জায়গা থেকে। এখন আমার সিটেটের সিলেবাস একদিকে, আর আপনি স্টাডি করছেন আসাম পুলিশের সিলেবাস নিয়ে, তখন কি হবে, আমার সিটেটের মধ্যে আসামের কোনো পলিটি আসে না, আসামের হিস্ট্রি আসে না, আপনি শুধু আসাম হিস্ট্রি স্টাডি করছেন, ইন্ডিয়ান হিস্ট্রি স্টাডি করছেন, সিটেট পাস করতে পারবেন? ডেফিনেটলি করতে পারবেন না। এই জন্য আপনাকে বিগিন থেকে আরম্ভ করতে হবে, রেসপেক্ট দ্য সিলেবাসকে ফলো করতে হবে, সিলেবাসকে সামনে রেখে পড়তে হবে। অ্যান্ড অ্যারেঞ্জ দ্য মেটেরিয়ালস অ্যাকর্ডিংলি, অর্থাৎ সিলেবাস যা বলছে এই অনুসারে আমাদেরকে মেটেরিয়ালস অ্যাভেলেবল করতে হবে, মেটেরিয়ালস অ্যারেঞ্জ করতে হবে, সাজানো করতে হবে, গ্যাদার করতে হবে, মেটেরিয়ালসগুলো কালেক্ট করতে হবে। এখন মেটেরিয়ালস আপনারা পেয়ে যাচ্ছেন একসাথে এক জায়গার মধ্যে। আমি গাইডও দিচ্ছি আপনাদেরকে সঠিক ক্রোনোলজিক ওয়েতে, বিগিনিং থেকে আরম্ভ করে আপনাদেরকে ক্লাসেসগুলো দেবো ইনশাল্লাহ। প্রতিটি সাবজেক্টকে গাইড করবো, প্রতিটি সাবজেক্টকে বুঝিয়ে দেবো, বাংলা ভাষায় কনসেপ্ট ক্লিয়ার করবেন, এই জায়গায় পেয়ে যাচ্ছেন। ডেফিনেটলি আপনারা যদি সঙ্গে থাকেন 100% পেয়ে যাবেন।
তারপর ফোর্থ আমাদেরকে কি বলছে যে আমরা অ্যারেঞ্জ করলাম, মেটেরিয়ালস অ্যারেঞ্জ করলাম, তারপর আমাদের করণীয় কি, তারপর বলছে গেট দ্য রাইট টুলস অ্যান্ড স্টাডি মেটেরিয়ালস। আমরা মেটেরিয়ালস কালেকশন করলাম, এর বাদে বলছে যে এই মেটেরিয়ালস কালেকশন করার পর আমাদের রাইট টুল অর্থাৎ সঠিক আমাদের যন্ত্রপাতি, সঠিক যে এইডসগুলো রয়েছে তা আমরা কালেক্ট করতে হবে। সঠিক এইডস কি, সিটেটের জন্য আপনাকে কী করতে হবে, ক্লাসে ওয়াচ করতে হবে, নোটস তৈরি করতে হবে, বুক স্টাডি করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার দেখতে হবে, তারপর আপনি সঠিক একটি জায়গায় বসে সুন্দর করে স্টাডি করতে হবে ডেফিনেটলি। তারপর আমরা দেখি আমাদের ফিফথতম যে পয়েন্ট তা হচ্ছে শিডিউল টোটাল টাইম ফর ইচ সাবজেক্ট। মনে করেন আপনি একজন ব্যবসায়ী মানুষ, একজন স্টুডেন্ট মানুষ, একজন টিচার হতে পারেন। তো আপনি একজন টিচার, আপনি একজন স্টুডেন্ট, একজন ট্রেইনি, আপনি একজন ব্যবসায়ী, তখন আপনার হাতে সময় রয়েছে 5 ঘন্টা 6 ঘন্টা, সবার হাতে তো 10 ঘন্টা সময় থাকবে না, যারা ট্রেইনি তাদের হাতে সময় থাকতে পারে। তো আপনার হাতে যদি সময় থাকে 8 ঘন্টা 10 ঘন্টা 5 ঘন্টা, এই 5 ঘন্টাকে একটি সঠিক তরিকায় শিডিউল তৈরি করেন যে আমি 5 ঘন্টার মধ্যে শুধু পড়লে হবে না, শুধু বুঝলে হবে না, শুধু লেখলে চলবে না, শুধু সিডিপি পড়লে চলবে না, শুধু ম্যাথস করলে চলবে না, 5টি সাবজেক্টকে যাতে ইকুয়াল প্রাধান্য দিয়ে প্রথমত আমরা সিডিপি আরম্ভ করব, সিডিপি ক্লিয়ার করব। আর এইভাবে শুধু লেখলে হবে না, পড়লে হবে না, বুঝলে হবে না, আমাদের সবটুকু একসাথে করতে হবে। একটি করলে হবে না, সবটুকু কাজ একসাথে করতে হবে। তো আমাদের শিডিউল তৈরি করতে হবে যে আমি ঘুম থেকে উঠে পড়াত বসে আমরা ক্লাস ওয়াচ করব, ক্লাস থেকে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর 1 ঘন্টা আমি কি করব, রেস্ট করব, তারপর আমি 2 ঘন্টা স্টাডি করব, এগুলি অ্যানালাইজ করব, এগুলি বুঝবো, নিজে থেকে বলার চেষ্টা করব, এইভাবে শিডিউল তৈরি করবেন। তারপর 6 হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। 6টে গিয়ে দেখছে যখন শিডিউল তৈরি করলেন, যখন পড়তে যাবেন, পড়তে যাওয়ার পর প্রবলেম ক্রিয়েট হবে। পড়তে যখন যাবেন পড়ার মন আসবে না, তখন প্রবলেম কোথায়, বলে আমি অতদিন থেকে স্টাডি করিনি, তাই আমার হ্যাবিট হয়ে গিয়েছে স্টাডি না করা, এই জন্য পড়তে মন চাচ্ছে না। তখন নিজেকে প্রশ্ন করেন আপনার পড়া প্রয়োজন কিনা, জবের প্রয়োজন কিনা। যদি জবের প্রয়োজন হয়, বর্তমানে কম্পিটিটিভের যুগ চলছে, কম্পিটিটিভে আপনাকে নামতে হবে। আর কম্পিটিটিভের নামতে শুধু না পড়লে হবে না, যদি না পড়ে ঘরে বসে, অনেকে আমি দেখেছি সিটেটের এক্সাম দিয়েছেন কিন্তু ভালো করে সিলেবাসই জানেন না, পড়া না করে কে দিবে জব, ঘরে কে বসে বসে জব পাবেন না। স্টাডি করেন, মেহনত করেন, তখন গিয়ে আপনি জব পাবেন, তখন গিয়ে আপনি জব পাওয়ার যোগ্য হবেন। এই জন্য আপনাকে কী করতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম বুঝতে হবে। আর প্রবলেম বুঝলে হবে না, শুধু প্রবলেম বুঝে তাকে ট্যাকেল করতে হবে। যেমন আমার ব্যবসার জন্য আমি পড়তে পারছি না, ব্যবসাকে একটু সাইডে করে নেন। স্কুলের জন্য পড়তে পারছি না, স্কুলকে সাইডে নিয়ে নেন। স্কুল যদি প্রাইভেট স্কুলে পড়ান তা টেম্পোরারি, আপনাকে লাইফ টাইম সিকিউরিটি দিচ্ছে না লাইফের। আজকে আপনি স্কুলে মেহনত করছেন, স্কুলকে এস্টাবলিশ করবেন, কালকে ওই স্কুলের ওনার আপনাকে একটি কথার দ্বারা আপনাকে বেইজ্জত করতে পারে, একটি কথার দ্বারা স্কুল থেকে বেরিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এই জন্য আমার একজন বন্ধু জাবির হুসাইন ভাই, ওনাকে আমি স্কুল থেকে একটি স্কুলে ছিলেন, পড়াতেন, উনি ভালো স্কুল ছিল, নাম বলছি না, উনি পড়াতেন। ওই স্কুল থেকে আমি ওনাকে বললাম যে তুমি যদি সিটেট ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে চাও তাহলে সিটের বেরিয়ে আসো। উনি বেরিয়ে এসেছেন এবং একই সাথে আমরা দুটো বন্ধু একসাথে 3 টাইমস সিটেট কোয়ালিফাইড করেছি। তো যাই হোক, এই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, আমরা প্রবলেমটি আন্ডারস্ট্যান্ড করে প্রবলেম যা রয়েছে প্রবলেম আন্ডারস্ট্যান্ড করে আমরা কি করতে হবে, আমাদের প্রবলেমগুলি আন্ডারস্ট্যান্ড হয়ে গেল। এখন প্রবলেমের যে ফাইন্ড আউট হয়েছে, উইক সাইড হয়েছে, এই উইক সাইডকে আমাদের কভার করতে হবে। যদি আপনি সময় পান না তাহলে সময় ফাইন্ড আউট করেন, সময় দেন, স্টাডির জন্য সময় দিতে হবে। যখন স্টাডির জন্য সময় দেবেন, স্টাডি করবেন, পড়বেন, তখন ডেফিনেটলি কী হবে, আপনার এক্সামের জন্য প্রস্তুতি হবে আর এক্সামের মধ্যে ভালো রেজাল্ট আসবে। তারপর আমাদের 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস এ লট অফ সিম্পল পেপার। আপনি এখন প্রবলেম দেখে নিলেন, সিলেবাসও আপনি পড়লেন, অ্যাকর্ডিং টু টপিক সব কিছু পড়লেন। এখন আপনি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনাকে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বেশি করে আপনাদেরকে কি করতে হবে, সিম্পল পেপার মানে হচ্ছে এই যে সিটেটের প্রিভিয়াস ইয়ার স্টাডি করতে পারেন। প্রিভিয়াস ইয়ারের জন্য আমি আপনাদেরকে বলবো আর গুপ্তার বই রয়েছে, আর গুপ্তা 1, 2 রয়েছে, আপনারা স্টাডি করতে পারেন। আর গুপ্তার বই নিয়ে আপনারা প্রিভিয়াস ইয়ার সলভ করতে পারেন। তারপর সিম্পল পেপার আপনি অ্যামাজনে অথবা ফ্লিপকার্টে গিয়ে যদি সিটেট সিম্পল পেপার সার্চ করেন চলে আসবে। 15 ইয়ার্সের, 5 ইয়ার্সের, 5টি প্র্যাকটিস সেট, 10টি প্র্যাকটিস সেট, 15 প্র্যাকটিস সেট, এইভাবে থাকবে। তো সিম্পল পেপারকে প্র্যাকটিস সেট বলা হয়। আপনারা কালেক্ট করেন, বেশি করে প্র্যাকটিস করেন। কোন সময় প্র্যাকটিস করবেন, যখন বিলকুল সাবজেক্ট ওয়াইজ আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, 5টি সাবজেক্ট কমপ্লিট করে নেবেন, তারপর প্র্যাকটিসের কোটা আসছে। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সাবজেক্টগুলো অ্যাকর্ডিং টু সিলেবাস ক্লিয়ার করতে হবে। তারপর 8তম আমাদের পয়েন্ট হচ্ছে রিভাইজ হোয়েনেভার ইউ গেট টাইম। আমাদেরকে রিভিশন করতে হবে। সিডিপি পড়লেন আর খাতার মধ্যে থাকলো, রিভিশন দিচ্ছেন না, এক্সামে গিয়ে পারবেন না। রিভিশন দিতে হবে এগেইন অ্যান্ড এগেইন। ডেইলি টাইম শিডিউলের মধ্যে তো আপনার একটি টাইম
থাকতে হবে যে আমি নতুন পড়ব আর রিভিশন দেব, তারপরে আমি বুঝবো, তারপর নিজেকে নিয়ে অ্যানালাইজ করব। এগুলি আপনার টাইম শিডিউলের মধ্যে থাকতে হবে। একটি রিভিশনের আলাদা টাইম 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক থাকতে হবে। তারপর হচ্ছে 9 নম্বর পয়েন্ট, অ্যানালাইজিং ইউর পারফরমেন্স। অ্যানালাইজিং ইউর পারফরমেন্সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে অনেকে কি হয় এক্সামে গিয়ে ফেল করেন বিকজ অফ টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না। আপনার হাতে রয়েছে 15 কোয়েশ্চন 150 কোয়েশ্চন 150 মিনিটস, একটি কোয়েশ্চনের এগেনস্টে 1 মিনিট করে। তো আপনাকে টাইম ম্যানেজ করতে হবে। এক্সামে গিয়ে কী করলেন, প্রথমে সিডিপি করলেন, তারপর চলে আসে ম্যাথসে গিয়ে টোটাল সময় কাটিয়ে দিলেন, আর তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 ইবিএস আপনি কভার করতে পারলেন না। আপনাকে ডেফিনেটলি প্রতিটি সাবজেক্টে টাচ করতে হবে। প্রতিটি সাবজেক্ট 100% আপনি এই ফোর্টের সাথে 30টি কোয়েশ্চন অ্যাটেন্ড করতে হবে, কেননা এখন অবধি পর্যন্ত কোনো নেগেটিভ মার্কিং নেই। এখন অবধি পর্যন্ত সিটেট কন্ডাক্ট করছে সিবিএসইর আন্ডারে। যদি এনডিএর আন্ডারে চলে যায় তাহলে নেগেটিভ মার্কিং চলে আসবে, তারপর সিলেবাস চেঞ্জ হতে পারে, অনেক সমস্যা চলে আসবে। যদি নেগেটিভ মার্কিং চলে আসে তাহলে অনেকের স্বপ্ন হয়ে দাঁড়াবে সিটেট ক্র্যাক করা, ইম্পসিবলের কাছাকাছি চলে যাবে, অনেক হার্ড হয়ে যাবে। আর এখন যেভাবে সিলেবাস রয়েছে, যদি সিলেবাস চেঞ্জ করে নেয়, আমরা সবাই জানি এনডিএ বড় বড় এক্সামগুলো কন্ডাক্ট করে, তো এই এক্সামগুলো অত টাফ হয়ে থাকে। এসএসসির এক্সামগুলো, এসএসসির যেভাবে এক্সাম রয়েছে টাফ এইভাবে হয়ে যাবে। তো আপনারা যদি এই সেশনকে ইম্পর্টেন্স দেন, ভালো করে স্টাডি করেন অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, ডেফিনেটলি আপনাদের কেউ আপনাকে আটকাতে পারবে না। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যানালাইজ ইউর পারফরমেন্স মিনস হচ্ছে তুমি নিজে গড়ে বসে বসে ওএমআর শিট নিয়ে আসো। আমার যখন সেকেন্ড টাইম যখন আমি সিটের এক্সাম দেই, তখন আমার হলে একজন ক্যান্ডিডেট ছিলেন যার ওএমআর শিটে মিস্টেক হয়েছিল। পুরোটা বছর স্টাডি করে আর ওএমআর শিটে গিয়ে মিস্টেক করে শেষ রিজেক্ট হয়ে গিয়েছিল, এক্সাম শেষ রিজেক্ট হয়ে গিয়েছে। ওএমআর শিটও মিস্টেক মিনস হচ্ছে একটি ওএমআর শিট দেওয়া হয়, মিস্টেক হলেই এক্সাম রিজেক্ট। তো কেন মিস্টেক হলো, যে আমি ফিল করেছি যে উনি এর পূর্বে কখনো ওএমআর শিট ফিল আপ করেননি। তো কার ভুল? এই জায়গায় আপনার ভুল, নিজের ভুল, যে আপনি ঘরে বসে বসে একটিও ওএমআর ফিল আপ করেননি। তো আপনারা কী করবেন, সর্বশেষ কথা বলে দিচ্ছি, আপনারা এক্সামে যাওয়ার পূর্বে প্র্যাকটিস করবেন। ওএমআর শিট ডাউনলোড করে আমি দিয়ে দেবো গ্রুপে আপনাদেরকে। ওএমআর শিট ডাউনলোড করবেন, আমি দিয়ে দেবো, ডাউনলোড করে আপনাদেরকে প্রিন্ট আউট করে ঘরে বসে বসে পেন দিয়ে প্র্যাকটিস করবেন। পেনও বলে দেবো আপনাদেরকে কোন পেন ইজি হবে। সবথেকে ভালো পেন হচ্ছে 0.7 বল পেনের একটি পেন রয়েছে ক্লাসমেট ব্র্যান্ড, তা হচ্ছে তাকে হুক পেনও বলা হয়। তা আপনারা কালেক্ট করবেন, ওএমআর শিটের জন্য সবথেকে বেস্ট হবে। আর A to Z আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে করবেন। আর এই জায়গায় আপনারা টাইম ম্যানেজমেন্ট করবেন, যে আমার সিডিবির জন্য 30 মিনিট, আমি 25 মিনিটে করার চেষ্টা করবো। লাস্ট টাইম আমি অনলি 17 মিনিটসের মধ্যে সিডিবি ক্লিয়ার করেছিলাম, কেননা ম্যাথসে একটু সময় দিতে হয়, ম্যাথসে একটু বেশি সময় দিতে লাগে। তো এই জন্য সিডিবি থেকে আপনারা 25 মিনিটসের মধ্যে সিডিবি করার চেষ্টা করবেন। তারপর ইবিএস এইভাবে 25 মিনিটসের মধ্যে চেষ্টা করবেন। সিডিবি করে ইবিএসে চলে যাবেন, ম্যাথস সর্বশেষে করবেন, তারপরে ল্যাঙ্গুয়েজ 1 করবেন, ল্যাঙ্গুয়েজ 2 করবেন, তারপরে ম্যাথস করবেন। এইভাবে আপনাদের এক্সামের পূর্ব আমি বলে দেবো কীভাবে করবেন। তো এই হচ্ছে পারফরমেন্স, আপনি অ্যানালাইজ করবেন যে আপনার পারফরমেন্স কীভাবে হচ্ছে। 30-এর মধ্যে কোটি কোয়েশ্চন আসছে, আমি যখন এক্সপার্ট সিরিজ করাবো আপনাদেরকে কোয়েশ্চন করাবো, আপনারা ক্লাসের মধ্যে নিজেকে ফিল করতে পারবেন। আপনি প্র্যাকটিস সেটের মধ্যেও করতে পারেন, অথবা যদি বুঝেন আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমার ক্লাসেসগুলো কন্টিনিউয়াসলি আপনারা দেখবেন A to Z, প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন, আপনাদের কোনো প্রকারের ডাউট থাকবে না, বিলকুল প্রত্যেকটি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসটির মধ্যে আমরা বিলকুল সিটেটের A থেকে Z অবধি পর্যন্ত অ্যাবাউট সিটেট সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা দেখেছি সিটেট কী, তারপরে সিটেটের সিলেবাস কী, তারপরে টপিক অ্যানালাইজ করেছি কোন টপিক থেকে কী মার্কস লাস্ট 2টি এক্সামের মধ্যে এসেছিল। আর সর্বশেষ আমরা টিপসগুলো দেখেছি, যে 9টি টিপস রয়েছে। এই 9টি টিপস যদি যে কোনো কেউ ফলো করেন আর এই টিপস অনুসারে স্টাডি করেন, যে কোনো এক্সাম ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই ক্লাসটি ভালো লাগবে। যদি আপনারা নতুন এসে থাকেন, আপনাকে বলবো, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন আরম্ভ করেছি, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, কেননা অনলি 3 মান্থের মধ্যে আপনারা এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট আমাকে দিয়েছেন যে এখন অবধি পর্যন্ত আমি একজন ইউটিউব পার্টনার হয়ে গিয়েছি ইউটিউবের মধ্যে, অর্থাৎ আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গিয়েছে। সবাইকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এতটা ভালোবাসা সাপোর্ট দিয়েছেন। অনলি 3 মান্থের মধ্যে আমার ইউটিউবের মধ্যে একটি প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে আপনাদের সবার ভালোবাসা সাপোর্টের দ্বারা। অ্যান্ড অলসো আরও বাসা আপনারা দেবেন, সাপোর্ট করবেন। যদি নতুন এসে থাকেন আর ভালো লাগে স্যারের ক্লাসটি, তাহলে ডেফিনেটলি আপনারা
সাবস্ক্রাইব করবেন, একটি একটি করে সবাই লাইক করবেন এবং সবার এক্সপ্রেস ফিলিংস আপনারা প্রকাশ করবেন কমেন্টের দ্বারা যে কীভাবে ক্লাসটা আপনাদের ফিল হচ্ছে বা ক্লাসটা দেখে আপনাদের কি নতুন কোনো কিছু জানা হয়েছে কিনা বা ক্লাসটা দেখে আপনাদের কীভাবে ফিল হচ্ছে আপনারা সবাই একটি একটি করে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।